আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। রোটারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম, আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাধু ও চলিত ভাষা নিয়ে আলোচনা করব। এটি বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইয়ের একটি অংশ। এটি প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আশা করি আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে দেখবা ও বোঝার চেষ্টা করবা। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাধু ভাষা ও চলিত ভাষা। সংক্ষিপ্তকারে সাধু ও চলিত ভাষা কী, আর এদের বৈশিষ্ট্যগুলি কী কী, কী দিয়ে আমরা এদেরকে চিনতে পারবো কোনগুলি সাধু ভাষা কোনগুলি চলিত ভাষা, এগুলি সহজে কী থেকে আমরা আয়ত্ত করতে পারবো সেটাই আমরা এখান থেকে বুঝতে পারবো। তো আগে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিই সাধু ও চলিত ভাষা কী। এই কথা প্রসঙ্গে প্রথমেই আসে ভাষা। ভাষাটা কী, তারপর সাধু আর চলিত ভাষা। মানুষ ভাষা সম্পদের অধিকারী। এই ভাষাটা একটা মানুষের সম্পদ। আমরা যে ধ্বনির মাধ্যমে মনের ভাব প্রকাশ করি সেটিই ভাষা। এটা আমি যেভাবেই সুন্দর করে গুছিয়ে বলি না কেন সেভাবেই বলা যাবে। ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। মানুষের উচ্চারিত অর্থবহ বহু জনবদ্ধ ধ্বনি সমষ্টি হল ভাষা। পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ এক একভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। আর যে যেভাবেই প্রকাশ করুক না কেন এই প্রকাশের মাধ্যমটা হলো ভাষা। তো অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক, অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি বিধিটা হলো ভাষা। এ ভাষার আবার দুইটা রূপ আছে। মূলত এ ভাষার দুইটা রূপ আছে, একটা হলো সাধু ভাষা আর একটা চলিত ভাষা। এই সাধু ও চলিত ভাষা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে সাধু ভাষাটা কি আমরা দেখি। এই যে সাধু ভাষা চলিত ভাষা, আগে একটু সাধু ভাষা এবং চলিত ভাষার সংক্ষিপ্ত রূপটা একটু দেখি আগে। সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। এরা প্রাচীনকালে যারা বসবাস করত তাদের একটা লিখিত রূপ ছিল সাধু ভাষা। তারা সাধারণত এই সাধু ভাষায় লিখত, পড়ত। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পদ্মই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল, দস্তাবেজ, তারপর গদ্যের ব্যবহার লেখা গেলেও তা ছিল খুবই সীমিত। 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। এভাবে 19 শতকের দিকে তো বাংলা গদ্যের যে লিখিত রূপটি, বাংলা গদ্যে অর্থাৎ বই পুস্তক যে ভাষায় লেখা হতো, যেভাবেই লেখা হতো ভাষার, সেটার একটা নাম দেওয়া হয় কি সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এর চর্চা সর্বত্র প্রচলিত থাকলে বাঙালির পক্ষে ইহাতে লেখা খুব সহজ হবে। অর্থাৎ সাধু ভাষায় তখন মধ্যযুগে যত ধরনের গদ্য লেখা হইতো সবগুলি সাধু ভাষায় লেখা হইতো। দলিল, দস্তাবেজ যা কিছু হতো সবই সাধু ভাষায় লেখা হতো। এক কথায় বাংলা গদ্যে প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার
দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষা অনুসরণে তৎসম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন তাই হলো সাধু ভাষা। এরপর আমরা আসি চলিত ভাষা। চলিত ভাষাটা কি? কোনো একটি প্রধান ভাষার আওতাভুক্ত, কোনো একটি প্রধান ভাষার, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, উর্দু, ফার্সি, যেটাই হোক, তার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতির মানুষেরা বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহার করে। একটা ভৌগোলিক অবস্থানের ভিতরে বা একটা দেশের ভিতরে বিভিন্ন জনগোষ্ঠী বাস করে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জনগোষ্ঠী বাস করে, তারা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে তারা ওই একই ভাষাটাকে বিভিন্ন রূপ দিয়ে তারা এটা কথ্যরূপে অর্থাৎ কথারূপে ব্যবহার করে। এটার নামই হলো চলিত ভাষা। যেমন বাংলাদেশের ভিতর আছে, যেমন বরিশালের লোকজন যেভাবে কথা বলে বাংলাই তারা বলে, কিন্তু সিলেটের লোকজন সেইভাবে বাংলাটা উচ্চারণ করে না। এটা শুধু কিন্তু কথার বেলায়। আবার চিটাঙের বা চট্টগ্রামের লোকজন যেভাবে তারা বাংলা ভাষাকে ব্যবহার করে, হয়তো ঢাকার লোকজন সেইভাবে বাংলা ভাষাকে ব্যবহার করে না। ব্যবহার কিন্তু সবাই বাংলা ভাষাকে ব্যবহার করে, কিন্তু একটু বলার ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে যায়। এগুলি হলো চলিত ভাষা। তো এবার আমরা আসি সাধু ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য। এই যে সংক্ষিপ্ত আকারে সাধু এবং চলিত ভাষা সম্পর্কে বললাম, এর বৈশিষ্ট্যগুলি কী কী, কীভাবে আমরা এগুলিকে চিনতে পারব, আর সাধু ভাষায় কোন শব্দগুলি ব্যবহার করি, চলিত ভাষায় কোন শব্দগুলি ব্যবহার করি, এই বৈশিষ্ট্যগুলি পড়লেই আমরা এর সংজ্ঞা, এর ব্যবহারগুলি আমরা খুব সহজেই বুঝতে পারব। এক একটা জিনিসের কি কি বৈশিষ্ট্য, এর দিয়ে ওই জিনিসকে খুব সহজে চেনা যায়। তাই আমরা বৈশিষ্ট্যগুলি নিয়েই একটু আলোচনা করব এবং এটা মনোযোগ সহকারে শুনব। আর বৈশিষ্ট্যগুলি সাধারণত পরীক্ষায়ও আসে। যেমন দেখো, সাধু ভাষার বৈশিষ্ট্য কী কী আছে। সাধু ভাষার বৈশিষ্ট্যগুলি আছে, সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ। একটা ক্রিয়াপদের রূপটা পূর্ণ রূপ থাকে। এখন ক্রিয়াপদটা কি, ক্রিয়াপদটা কি আমাকে সেটা তো জানতে হবে। ক্রিয়াপদ কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, এই রূপটা কি করে, পূর্ণাঙ্গ থাকে। সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ থাকে, অর্থাৎ পূর্ণ রূপটা থাকে। যেমন যদি আমি বলি, দেখো আমি যদি বলি এর কীভাবে পূর্ণাঙ্গ থাকে, যেমন একটা উদাহরণ আমি দিলাম, করিয়াছি, করিয়াছি, এইটা একটা উদাহরণ দিলাম। করাটা কি, ক্রিয়া, এটা ক্রিয়াপদ না, ক্রিয়াপদ। তাহলে সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণ রূপ বা পূর্ণাঙ্গ রূপ থাকে। তাই করিয়াছি, এটাকার ক্রিয়াপদটাকে আমি পূর্ণ রূপে এখানে ব্যবহার করলাম। করিয়াছি, এর থেকে কিছু কাটছাট করা যাবে না। খাইয়াছি, গিয়াছি, যাইতেছি, পূর্ণরূপটা এখানে ব্যবহার করা হয়েছে। তাই বলা হয়েছে সাধু ভাষায় কী করা হয়, ক্রিয়াপদগুলি রূপগুলিকে পূর্ণরূপে ব্যবহার করা হয়। যেখানে আমরা এটা ব্যবহার করব সেই ব্যবহারটা পূর্ণরূপ হবে। আচ্ছা, এটা গেল। 2 নম্বরে আসি, সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ। সাধু ভাষায় কি হয়, সাধু ভাষায় সর্বনাম পদের রূপটাও পূর্ণাঙ্গ হয়। সর্বনাম কোনটা, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে পদটা ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম পদ। তাহলে বিশেষ্য কোনটা ছিল, মনে করো রহিম, তার পরিবর্তে আমি কি বলতে পারি, তাহার, বা তাহার বলতে পারি। তাহলে এখানে রহিম নাই, এটার পূর্ণরূপটা মনে করো তাহার, তাহার, বা তাহাদের, বা তাহাদের, এটা হলো পূর্ণরূপ। সর্বনামের পূর্ণরূপটা কিন্তু এখানে হয়ে গেল। আর এটা ক্রিয়াপদের
পূর্ণরূপটা কিন্তু আমি পেয়ে গেছি। এগুলি সাধু ভাষায় হয়। আবার এরপর দেখো 3 নম্বরে সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার হয়। সাধু ভাষায় অনুসর্গগুলি যা আছে তার পূর্ণরূপটা কিন্তু ব্যবহার হয়। যেমন দেখো হইতে, 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 এখানে আমরা যে অনুসর্গটা আমরা ব্যবহার করছি সেই অনুসর্গটার পূর্ণ রূপটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেমন অনুসর্গ একটা ই ব্যবহার করা হয়েছে, তাই পূর্ণরূপটা এখানে কিন্তু এসে গেছে। তাই আমরা কী করছি, অনুসর্গের পূর্ণ রূপটা আমরা হইতে, যাইতে, এভাবে যতগুলি আছে, খাইতে, এখানে যেটুকু অনুসর্গ আছে এই শব্দটার ভিতরে সেই অনুসর্গটার পূর্ণ রূপটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। এখন অনুসর্গ বুঝাইতে হবে, এখানে আর অনুসর্গ বুঝাইলে আমি আগাইতে পারবো না। এরপরে যেটা আছে 4 নম্বরে আছে সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগটা বেশি হয়। তৎসম শব্দগুলি কোন শব্দ? ওই যে তৎসম শব্দগুলি যেগুলি অর্থাৎ বাংলা ভাষায় যে তৎসম শব্দগুলি এসেছে সেই তৎসম শব্দগুলির একটু ব্যবহার এখানে বেশি হয়, প্রয়োগ হয়। যেমন যদি বলি হস্ত, হস্ত, মস্তক, মস্তস্থ, মস্তক, হস্ত, মস্তক, একটু এই শব্দগুলি কিন্তু তৎসম শব্দ থেকে এসেছে। এই তৎসম শব্দগুলির ব্যবহারটা এখানে বেশি প্রয়োগ হয়, যেমন হস্ত, মস্তক। এরপর পরেরটা যেটা আছে আবার দেখো সাধু ভাষায় 5 নম্বরে সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর। সাধু ভাষার উচ্চারণগুলি একটু গুরু গম্ভীর হয়, একটু ভাব গাম্ভীর্য থাকে উচ্চারণগুলিতে। তারপরে দেখো 6 নম্বরে সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। এটা কিন্তু ব্যাকরণের নিয়মকানুন মেনে চলবে আর চলতে হবে। তাই বলছে সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, সে কিন্তু ব্যাকরণের নিয়মকানুন মেনে চলে। এরপর সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী। কারণ সাধু ভাষা বক্তৃতা ও নাটকে ব্যবহারটা হয় না। এইটা অনুপযোগী। তবে আমরা 7টা কারণ এখানে জানতে পারলাম কিসে, সাধু ভাষার বৈশিষ্ট্যে। সাধু ভাষা ক্রিয়াপদের পূর্ণরূপ হয়, সাধু ভাষা সর্বনাম পদের পূর্ণরূপ হয়, তারপর অনুসর্গের পূর্ণরূপ হয়, তৎসম শব্দের প্রয়োগটা বেশি হয়, উচ্চারণের এটা কি উচ্চারণের গুরুগম্ভীর হয়, তারপর সুনির্ধারিত ব্যাকরণের নিয়মের অনুসারী হয়, তারপর বক্তৃতা ও নাটক সংলাপের অনুপযোগী হয়। এই কয়টি বৈশিষ্ট্য আমরা সাধু ভাষার ভিতর পেয়ে থাকি। এরপর আসি চলিত ভাষা চেনার জন্য কি কি বৈশিষ্ট্য আমরা তার ভিতর পাব। চলিত ভাষা ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হয়। এইটা হয়েছিল কি, রূপটা পূর্ণ হয়েছিল, এবার কি সংক্ষিপ্ত হয়ে গেছে। একই কিন্তু দেখবা পার্থক্যটা এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব। সাধু ভাষায় কিন্তু ক্রিয়াপদের রূপটা পূর্ণরূপ হয়েছে আর চলিত ভাষায় সংক্ষিপ্ত হয়েছে। তাহলে এখানে কি করিয়াছি, এখানে করেছি, করেছি। কারণ সাধারণত ওই ই কারটা ব্যবহার হয়, মানে চলিত ভাষায় ব্যবহারটা কম হয়। করিয়াছি একটু গুরুগম্ভীর, আর এখানে করেছি খুব সহজ। তাই এখানে সাধু ভাষায় কি ক্রিয়াপদের রূপটা সংক্ষিপ্ত হয়। করিয়াছি কয়টা বর্ণ লাগছে, 1 2 3 4টা বর্ণ লাগছে, আর এখানে 3টে বর্ণ লাগছে, তাই সংক্ষিপ্ত হয়ে গেছে। এরপরে দেখো চলিত ভাষার সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত হয়। এখানে কি ছিল, সাধু ভাষা সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ হয়, আর এটা হলো সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত হয়। যেমন কি ছিল, তাহার, এটা হবে তার, বা তাদের, এখানে তাহাদের, এটা হবে তাদের, সংক্ষিপ্ত হয়ে গেছে। এরপর পরবর্তী যেটা আছে দেখো চলিত ভাষা অনুসর্গের সংক্ষিপ্ত রূপ হয়। এখানে ছিল কি অনুসর্গের পূর্ণরূপ, আর এটা হলো সংক্ষিপ্ত রূপ। কি হবে,
হইতে, এটা হবে হতে, হতে, হ্যাঁ এটা হবে হতে, এটা সংক্ষিপ্ত রূপ হয়ে গেছে। অর্থাৎ এইটা মনে রাখলেও কিন্তু এটাও মনে রাখা যায় যে এগুলো সব পূর্ণ রূপ হবে, এগুলো সব সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে। এরপর 4 নম্বরে কী ছিল, সাধু ভাষা তৎসম শব্দের প্রয়োগ বেশি, আর এখানে চলিত ভাষার তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি শব্দের ব্যবহারটা বেশি। এইটা ছিল তৎসম শব্দের প্রয়োগটা বেশি, আর এইটা ছিল তদ্ভব অর্ধ তৎসম দেশি ও বিদেশি শব্দের ব্যবহারটা বেশি হবে। এই তৎসম শব্দের ব্যবহারটা ওখানে হবে না। আচ্ছা, 5 নম্বরে ছিল চলিত ভাষার উচ্চারণ গুরুগম্ভীর, আর এখানে আর সাধু ভাষার চলিত ভাষার উচ্চারণটা হবে হালকা ও গতিশীল। হালকা, হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাইতেছি, আমি এই কাজটি করিয়া ভাত খাইব, আর এখানে আমি এই কাজটি করে ভাত খাবো। এটা হবে কি, উচ্চারণ হালকা হবে আর গতিশীল হবে, ভাষাটা খুব দ্রুত উচ্চারণ হবে। তারপর 6 নম্বরে ছিল কি, সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, চলিত ভাষা পরিবর্তনশীল, এটা কোনো ব্যাকরণের নিয়মকানুন অত মেনে চলে না, এটা পরিবর্তনশীল। আজ আছে, কালের পরিবর্তনে এটা ভাষারও পরিবর্তন হয়ে যায়, কিন্তু চলিত ভাষা সাধু ভাষাটা কিন্তু পরিবর্তন হয়নি। এটা প্রাচীনকালেও যেটা ছিল, মধ্যকালেও কিছু সংস্কার হইলেও মধ্যকালেও প্রায় একই, আবার বর্তমানটাও ওই মধ্যকালের মতোই। এরপর 7 নম্বরে দেখো, সাধু ভাষার বক্তৃতা ও নাটক সংলাপে অনুপযোগী, আর এটা বক্তৃতা ও নাটকের উপযোগী, যেমন চটুল, জীবন্ত ও লোকালয়, এইটা ব্যবহারটা বেশি হয়, এইটা ব্যবহারটা বেশি হয়। তো ঠিক আছে, তোমরা আজকে এই সাধু ও চলিত ভাষার সংক্ষিপ্ত যে একটু পরিচয় দিয়েছি এবং এর বৈশিষ্ট্যগুলি, ওই পরিচয়টাকে বোঝার জন্য বৈশিষ্ট্যগুলিকে আমাদের জানতে হবে, তাহলে আমি ওই জিনিসটাকে বুঝতে পারবো পরিষ্কার রূপে। তাই তোমরা এইটুকু এই ক্লাসটুকু মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। এ বলে আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।